আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া নিয়ে। এটি হচ্ছে আমাদের কোষ বিভাজন অধ্যায়ের ৩য় ক্লাস। যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় আমাদের একটি মাতৃকোষ বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন দুইটি অপত্য কোষ উৎপন্ন করে সেই কোষ বিভাজন প্রক্রিয়াকে আমরা বলি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে আমাদের দুইটি অপত্য কোষ তৈরি হবে এবং আমাদের মাতৃকোষের যে বৈশিষ্ট্য ছিল আমাদের অপত্য কোষে একই ধরনের বৈশিষ্ট্য থাকবে। সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের যে ভাজক টিস্যু রয়েছে সেখানে আমাদের মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে এবং আমাদের প্রাণীর যে দেহকোষ রয়েছে সেখানে মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। অর্থাৎ প্রাণীর ক্ষেত্রে প্রাণীর দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন কাজ করে এবং উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের সার্বিক বৃদ্ধির জন্য মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কাজ করে। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে আমরা ৫ ভাগে ভাগ করতে পারি, যথা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ হচ্ছে একদম শুরুর পর্যায়ে, প্রোমেটাফেজ, প্রো মানে পূর্বে, মেটাফেজ মানে মধ্য পর্যায়ে, অর্থাৎ মধ্য পর্যায়ে আসার আগের যে পর্যায় রয়েছে সেটা। মেটাফেজ মানে মধ্য পর্যায়ে, অ্যানাফেজ এবং হচ্ছে টেলোফেজ অর্থাৎ সর্বশেষ পর্যায়। এবার আমরা এক এক করে বিস্তারিত প্রতিটি পর্যায় সম্পর্কেই জেনে নিই। সবার প্রথমে রয়েছে আমাদের প্রোফেজ। প্রোফেজ ধাপে আমাদের যে নিউক্লিয়াস রয়েছে সেখান থেকে পানি বিয়োজন অর্থাৎ পানি চলে যাওয়া শুরু হয় এবং এই পানি বিয়োজনের কারণে আমাদের এই ক্রোমাটিন যে তন্তুগুলো রয়েছে সেগুলো কুণ্ডলিত আকার ধারণ করে এবং আমাদের নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াসের বাইরের পর্দা এবং নিউক্লিওলাস বিলুপ্ত হওয়া শুরু করে। প্রোফেজের পরে আমরা যে ধাপটি লক্ষ্য করব সেটি হচ্ছে প্রোমেটাফেজ প্রক্রিয়া। প্রোমেটাফেজ প্রক্রিয়া আমাদের একটি স্পিন্ডল যন্ত্র গঠিত, অর্থাৎ এখানে আমরা এই যে কাঠামোটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের স্পিন্ডল যন্ত্র। বলে রাখা ভালো যে স্পিন্ডল যন্ত্র যে গঠিত হবে তা হচ্ছে আমাদের প্রাণী কোষের বৈশিষ্ট্য, অর্থাৎ উদ্ভিদ কোষ বিভাজনের সময় আমাদের স্পিন্ডল যন্ত্র গঠিত হয় না। তো এই পর্যায়ে শুরুতে হচ্ছে আমাদের স্পিন্ডল যন্ত্র গঠিত হয় এবং স্পিন্ডল যন্ত্রে এই যে দুই প্রান্ত রয়েছে, এই যে প্রান্ত এবং এই যে প্রান্ত, এই দুই প্রান্তকে আমরা বলি হচ্ছে মেরু প্রান্ত এবং মাঝের যে অংশটা রয়েছে এটাকে আমরা বলি হচ্ছে বিষুবীয় অঞ্চল। এবং আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব স্পিন্ডল যন্ত্রে দুই ধরনের তন্তু আছে। তন্তু অর্থাৎ সুতা। এক ধরনের তন্তু এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসছে এবং এর মাঝে একটা ক্রোমোজোম যুক্ত আছে এবং আরেক ধরনের তন্তু আছে যারাও এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসছে কিন্তু এর মাঝে কোনো ক্রোমোজোম যুক্ত নেই। যেই তন্তুগুলো এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে এসেছে এবং এদের মাঝে কোনো ক্রোমোজোম যুক্ত নেই এদেরকে আমরা বলি স্পিন্ডল তন্তু। এবং যেই তন্তুগুলো এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে এসেছে এবং একটি ক্রোমোজোম বা একাধিক ক্রোমোজোম সেখানে যুক্ত থাকে সেটাকে আমরা বলি ক্রোমোজোমীয় তন্তু। এবং ক্রোমোজোম যখন আমাদের এই তন্তুর সাথে যুক্ত হয় তখন আমাদের ক্রোমোজোম কিছুটা আন্দোলিত বা কম্পিত হয় বা কেঁপে যায়। এই যে আমাদের ক্রোমোজোমের যে আন্দোলিত হওয়া বা কেঁপে যাওয়ার ঘটনা এটাকে আমরা বলি ক্রোমোজোমীয় নৃত্য। এবং আমাদের প্রাণীকোষের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এই যে স্পিন্ডল যন্ত্র রয়েছে তার মেরু অঞ্চল থেকে আমাদের এক প্রকার রশ্মি বের হয় যাকে আমরা বলি অ্যাস্টার রে। আমরা যদি এর পরবর্তী ধাপটি লক্ষ্য করি তা হচ্ছে আমাদের মেটাফেজ। মেটাফেজ পর্যায়ে আমাদের ক্রোমোজোমগুলো এই বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে শুরু করে, অর্থাৎ সেগুলো একটা সজ্জা বিন্যাস বা একটা রূপ ধারণ করে। এই যে আমাদের বিষুবীয় অঞ্চলে যে এটা যে সজ্জিত হয় বা সেজে যায় এই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে মেটাকাইনেসিস। মেটা কারণ এটা হচ্ছে মেটাফেজ আর কাইনেসিস মানে হচ্ছে এটা হচ্ছে সজ্জিত হওয়া বা হচ্ছে শৃঙ্খলাবদ্ধ হওয়া। এই পর্যায়ে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস যা আছে তা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয় এবং ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং হচ্ছে খাটো হয় এবং ক্রোমোজোমগুলোর এই যে সেন্ট্রোমিয়ার রয়েছে সেন্ট্রোমিয়ার বরাবর ওপরের দিকে এবং নিচের দিকে সেগুলো আলাদা হয়ে অপত্য ক্রোমোজোমে পরিণত হয় এবং এই অপত্য ক্রোমোজোমে পরিণত হওয়ার মাধ্যমে তারা পরবর্তী পর্যায়ে অর্থাৎ তারা অ্যানাফেজ পর্যায়ে অন্তর্ভুক্ত হয়। অ্যানাফেজ পর্যায়ে আমাদের যে অপত্য ক্রোমোজোমগুলো ছিল অর্থাৎ একটু আগে আমাদের ক্রোমোজোমগুলো যেখানে একত্রিত ছিল সেগুলো এখন পরস্পরের সাথে বিকর্ষণ শুরু করে যার ফলে তারা
পরস্পর বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে এবং এই বিপরীত মেরুর দিকে চলমানের ক্ষেত্রে এই যে তার মাঝে যে সেন্ট্রোমিয়ার রয়েছে বা এই যে সেন্ট্রোমিয়ার রয়েছে সেটি থাকে অগ্রগামী, অর্থাৎ সেগুলো আগে চলে আসে এবং আমার যে ক্রোমোজোমগুলো রয়েছে সেগুলো আমার অনুগামী হয় বা বাহুতে পশ্চাৎগামী বা পেছনে আসে। এগুলো যখন এক মেরু থেকে অন্য মেরুর দিকে বা আমাদের বিষুবীয় অঞ্চল থেকে মেরুর দিকে গমন শুরু করে তখন তার মাঝে আমরা 4 ধরনের আকার লক্ষ্য করতে পাই, অর্থাৎ ভি, এল, জে, আই। এখানে আমাদের প্রত্যেকটির ভিন্ন ভিন্ন কিছু নাম রয়েছে। যেমন আমাদের যদি শুধুমাত্র ভি থাকে সেটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক। যদি আমাদের শুধু ভি থাকে সেটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক, অর্থাৎ এইখানে আমাদের ক্রোমোজোমটি একদম মাঝ বরাবর রয়েছে এবং আমাদের বাহুগুলো এই জায়গায় রয়েছে। এটাকে আমরা বলি সাবমেটাসেন্ট্রিক, অর্থাৎ এইখানে আমাদের ক্রোমোজোম দুই পাশে সমানভাবে বিন্যস্ত নেই, এক পাশে একটু কম আছে এক পাশে একটু বেশি আছে। সো মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। এটাকে আমরা বলি অ্যাক্রোসেন্ট্রিক এবং এটাকে আমরা বলি টেলোসেন্ট্রিক, অর্থাৎ এইখানে শুধুমাত্র এই জায়গায় ক্রোমোজোম থাকে, সম্পূর্ণ একটা টেল বা একটা লেজের মতো কাজ করে। সো এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে আমাদের অ্যানাফেজ প্রক্রিয়াও সম্পন্ন হয় এবং অ্যানাফেজ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আমাদের এই কোষ বিভাজন প্রক্রিয়াটি তার পরবর্তী ধাপ অর্থাৎ টেলোফেজ পর্যায়ে পদার্পণ করে এবং টেলোফেজ পর্যায়ে আমাদের প্রোফেজ ধাপে যে কাজগুলো হয়েছিল টেলোফেজ পর্যায়ে ঠিক তার বিপরীত কাজগুলো হতে শুরু করে, অর্থাৎ এখানে আমার পানি যোজন শুরু হয়, যার ফলে আমাদের যে পেঁচানো যে অংশগুলো ছিল সেগুলোর যে পেঁচানো অংশটা থাকে সেটা খুলতে শুরু করে, আমাদের নিউক্লিয়ার মেমব্রেন এবং আমাদের নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে এবং কিছুক্ষণ আগে আমাদের এখানে যে স্পিন্ডল যন্ত্র ছিল, অর্থাৎ যেই যন্ত্রটা আমার এই কাঠামোকে সাপোর্ট করছিল বা এই কাঠামোটাকে ধরে রাখছিল, সেই যন্ত্রটা এখানে আর থাকে না, অর্থাৎ আমাদের টেলোফেজ পর্যায়ে আমাদের স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত হয়ে যায় এবং আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাহায্যে এখানে একটি পার্থক্যের তৈরি হয় বা একটি দেয়ালের তৈরি হয়, যার ফলে আমাদের একটি মাতৃকোষ থেকে আমাদের দুইটি অপত্য কোষ তৈরি হয়ে থাকে। ঠিক এই প্রক্রিয়া অনুসরণ করে আমাদের মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে একটি মাতৃকোষ দুইটি অপত্য কোষে পরিণত হয়ে থাকে। বলে রাখা ভালো, শিক্ষার্থীবৃন্দ অবশ্যই এই প্রতিটি চিত্র পেন্সিল দ্বারা আঁকবে। এখানে আমি আমার ভিডিওর সুবিধার্থে প্রতিটি কলম দ্বারা এঁকেছি, কারণ পেন্সিল দ্বারা আঁকলে ভিডিও করার সময় সেগুলো বোঝা যায় না। এবং আমরা যদি মূল বইয়ে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আমাদের মূল বইয়ে দুই ধরনের চিত্র রয়েছে, একটি প্রাণী কোষের জন্য, একটি উদ্ভিদ কোষের জন্য। আমি এখানে আমার ভিডিও করার সুবিধার্থে শুধুমাত্র প্রাণী কোষের চিত্রগুলো অন্তর্ভুক্ত করেছি, তবে শিক্ষার্থীগণ চাইলে অবশ্যই উদ্ভিদ কোষেরগুলো অন্তর্ভুক্ত করতে পারেন। পরিশেষে বলা যায় যে এই আমাদের 5টি ধাপ, অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই পর্যায়ে বা এই ধাপগুলোর মাধ্যমে আমাদের মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। এর পাশাপাশি আরও কিছু তথ্য যদি উল্লেখ করি, আমাদের কোষ বিভাজন প্রক্রিয়াকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা আমাদের ক্যারিওকাইনোসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, আরেকটি আমাদের সাইটোকাইনোসিস, বাকি আমাদের সাইটোপ্লাজমের বিভাজন। এছাড়া আমাদের ছোট্ট একটি টার্ম বা ছোট্ট একটি অংশ রয়েছে যা ইন্টারফেস, অর্থাৎ কোষ বিভাজনের পূর্বে কোষের মাঝে যে প্রস্তুতিমূলক কাজ হয় সেটাকে আমরা বলছি ইন্টারফেস। আশা করি আপনারা সবাই মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে বুঝতে পেরেছেন। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা মিওসিস সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকে এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।